সুন্দরবনের নদীপথ দিয়ে শুধু যে সাধারণ অনুপ্রবেশ তা নয়, জঙ্গি অনুপ্রবেশের প্রমাণও পেয়েছে সরকার। পহেলগাঁও জঙ্গি হামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে জঙ্গি গোষ্ঠীগুলো ভারতের নদী ও সামুদ্রিক সীমান্ত, বিশেষত সুন্দরবনের মধ্য দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই আশঙ্কা থেকে বিএসএফ ভারতের যে সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সুন্দরবন সেক্টরের 113 কিলোমিটার গুরুত্বপূর্ণ অংশে ড্রোন, রাডার, এমনকি উপগ্রহ প্রযুক্তি মোতায়েনের জন্য ডিআরডিও, আমাদের যে ডিফেন্স যে সংস্থা, তার সহায়তা চেয়েছে। বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার, ডাইরেক্টর জেনারেল, গত সপ্তাহে ইছামতি, রায়মঙ্গল ও কালিন্দী নদীপথ সীমান্ত সরেজমিনে পরিদর্শন করে জলপথ দিয়ে জিহাদি অনুপ্রবেশের আশঙ্কা খতিয়ে দেখেছেন এবং বুঝেছেন ব্যাপারটা, এবং তারপরই শুরু হয়েছে জোর কদমে প্রশাসনিক পদক্ষেপ, যার ফলে এই সুন্দরবনের 90 কিলোমিটার স্থায়ী পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে গেছে। ভারত বাংলাদেশ সীমান্তের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা আগে কখনো হয়নি। সুন্দরবনের গভীর জঙ্গল আর নদী বেষ্টিত এলাকায় যেখানে এতদিন কোনো স্থায়ী বেড়াই ছিল না, সেখানে এখন প্রায় 90 কিলোমিটার দীর্ঘ ফেন্সিং তৈরির কাজ শুরু হয়ে গেছে। কিভাবে এই কাজ করার পরিকল্পনা কার্যকর হতে চলেছে সে বিষয়ে বলবো, তবে তার আগে কেন সুন্দরবন অঞ্চল ভারতের সীমান্ত সুরক্ষায় একটা বড় সমস্যা হয়ে রয়েছে সেটা দেখা যাক। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী পাচারে সুন্দরবন এলাকার ভূমিকা ঠিক কতখানি? দেখুন, সুন্দরবনের বিস্তীর্ণ নদী বেষ্টিত ঘন ম্যানগ্রোভ জঙ্গল আর অরক্ষিত জলসীমানা একে ভারত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ব্যবহৃত অনুপ্রবেশ চোরাচালান করিডরে পরিণত করেছে, যেখানে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও ক্রমাগত বাড়ছে বলে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। অনুপ্রবেশের কারণে পুরো সুন্দরবন অঞ্চলের ডেমোগ্রাফি বা জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। আজ সুন্দরবন এলাকায় যে ব্যাপক মুসলিম জনসংখ্যা রয়েছে, আজ থেকে 40 বছর আগে সেটা ছিল না। এদের একটা বড় অংশ যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, তার কিছুটা ধরা পড়েছে নির্বাচন কমিশনের সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায়। আরো ধরা পড়বে যখন এনআরসি তৈরি শুরু হবে অতি শীঘ্রই। সুন্দরবনে ব্যাপক অনুপ্রবেশ কিভাবে হয়? কারণ এখানে নজরদারি করার সুযোগ প্রায় না থাকার মতো। কাঁটাতারের বেড়া নেই, কারণ এখানকার সীমান্ত মূলত নদী, খাড়ি ও ঘন বনভূমি দিয়ে গঠিত। দক্ষিণ 24 পরগনার জল সীমানার প্রায় 150 কিলোমিটার এইভাবে রয়েছে। বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা পর্যন্ত 94 কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় অর্ধেকই জল সীমান্ত, যা নিয়ন্ত্রণ করা প্রচলিত স্থল সীমান্তের তুলনায় অনেক বেশি কঠিন। বাংলাদেশ থেকে দালাল চক্রের মাধ্যমে নৌকোয় করে মানুষ পাচার সুন্দরবনে একটা অতি পরিচিত এবং স্বীকৃত সমস্যা। সম্প্রতি খুলনা জেলার একটি পরিবার সহ 11 জন এবং আরেকটি ঘটনায় নারী শিশু মিলিয়ে 20 জন বাংলাদেশি ঘন জঙ্গলে অনুপ্রবেশ করে ধরা পড়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সময় এই ধরনের অনুপ্রবেশ আরো বেড়ে যায় বলে পুলিশ ও বন দপ্তরের সূত্র জানিয়েছে। কিভাবে হয় এই মানব পাচার? নারী ও শিশুদের নিয়ে ছোট ছোট দল নৌকায় জল সীমা পার করে সুন্দরবনের জঙ্গলে এসে নামিয়ে দেওয়া হয়। চোরাচালান ও অপরাধ, বহু ট্রলার অতীতে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে ধরা পড়েছে। এমনকি বাংলাদেশি ডাকাতরাও সুন্দরবনের বাঘের ডেরায় আশ্রয় নিয়েছে বলে ঘটনা রয়েছে, ধরা পড়েছে। জলপথে বাণিজ্যের অপব্যবহার, সেটাও একটা বড় ব্যাপার। সড়ক পথে ভারত বাংলাদেশ বাণিজ্য স্থগিত থাকলেও সুন্দরবনের নদীপথ দিয়ে জাহাজ চলাচল এখনো খোলা, যা নজরদারির বাইরে অপব্যবহারের সুযোগ তৈরি করে এবং করছে।
শুধু যে সাধারণ অনুপ্রবেশ তা নয়, জঙ্গি অনুপ্রবেশের প্রমাণও পেয়েছে সরকার। পহেলগাঁও জঙ্গি হামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে জঙ্গি গোষ্ঠীগুলো ভারতের নদী ও সামুদ্রিক সীমান্ত, বিশেষত সুন্দরবনের মধ্য দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই আশঙ্কা থেকে বিএসএফ মানে ভারতের যে সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সুন্দরবন সেক্টরের 113 কিলোমিটার গুরুত্বপূর্ণ অংশে ড্রোন, রাডার, এমনকি উপগ্রহ প্রযুক্তি মোতায়েনের জন্য ডিআরডিও, আমাদের যে ডিফেন্স যে সংস্থা, তার সহায়তা চেয়েছে। বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার, ডাইরেক্টর জেনারেল, গত সপ্তাহে ইছামতি, রায়মঙ্গল ও কালিন্দী নদীপথ সীমান্ত সরেজমিনে পরিদর্শন করে জলপথ দিয়ে জিহাদি অনুপ্রবেশের আশঙ্কা খতিয়ে দেখেছেন এবং বুঝেছেন ব্যাপারটা, এবং তারপরই শুরু হয়েছে জোর কদমে প্রশাসনিক পদক্ষেপ। ঝুঁকি মোকাবিলায় নদী ও বনভূমি এলাকায় ভাসমান সীমান্ত ফাঁড়ি, মানে ফ্লোটিং সেই বর্ডার আউটপোস্ট, এবং বঙ্গোপসাগরের অংশে উপকূলরক্ষী বাহিনীর নজরদারি চালু রয়েছে। আগে এটা করা যাচ্ছিল না, কারণ রাজ্যে মমতা ব্যানার্জির জামাতি সরকার ছিল এবং সেই সরকার বদলের পর সীমান্ত সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি দেওয়া শুরু হয়ে গেছে, বাকি জমিও খুব শীঘ্রই দেওয়া হবে। যার ফলে এই সুন্দরবনের 90 কিলোমিটার স্থায়ী বেড়া নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে গেছে। সুন্দরবন অঞ্চলের গুরুত্ব বুঝে ভারত সরকারও বিশেষ নজর দিয়েছে। এই নজর আরো গুরুত্বপূর্ণ হয়েছে খুলনার মংলা বন্দর তারেক রহমান সরকার সম্প্রতি চীনের হাতে তুলে দেয়াতে। মংলায় স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ ইকোনমিক অঞ্চল তৈরির দায়িত্ব ভারতের হাত থেকে নিয়ে চীনকে দিয়েছে বাংলাদেশের তারেক সরকার। আর এই মংলা হলো সুন্দরবন এলাকায়, সুতরাং বুঝতেই পাচ্ছেন সুন্দরবন অঞ্চলের গুরুত্ব, আর ভারত এই জন্যই এদিকে এত বেশি করে নজর দিয়েছে এই মুহূর্তে। কিন্তু সুন্দরবনের ভৌগোলিক গঠন সবচেয়ে কঠিন সীমান্ত এলাকায় পরিণত করেছে একে। ঘন জঙ্গল, নোনা জলের জলভূমি, তটভূমি আর অগুন্তি নদী খাল দিয়ে ঘেরা এই অঞ্চল। কর্মকর্তারা বলছেন সুন্দরবন অনুপ্রবেশের প্রধান রুট না হলেও চোরাচালান আর অন্যান্য সীমান্ত পার অপরাধের জন্য এই রুট ব্যবহৃত হয় সুন্দরবন। এই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বিএসএফ এই প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি ও প্রযুক্তিগত সমীক্ষা শেষ করে ফেলেছে। আগেই বলেছি, বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার 11 থেকে 14 জুলাইয়ের মধ্যে সুন্দরবন পরিদর্শন করে প্রস্তাবিত ফেন্সিং কাজ ও সীমান্ত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। এই পরিদর্শনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নির্দিষ্ট সীমার মধ্যে ফেন্সিং এর কাজ শেষ করা হবে, নদী এলাকায় নজরদারি বাড়ানো হবে, আর অতিরিক্ত সার্চ লাইট, অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, ড্রোন সবকিছু লাগানো হবে এখানে। পরিবেশগত জটিলতা আছে বলেই কাজটা কঠিন। সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তের 71 কিলোমিটার অংশ সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্য দিয়ে গেছে, যেটি একটি সংরক্ষিত বনাঞ্চল। ফলে এখানে যে কোনো নির্মাণ কাজ পরিবেশগত নিয়মের অধীনে এবং বিশেষ অনুমতি নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মকর্তারা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের সরকার বদলের পর এই প্রজেক্টের গতি ভীষণভাবে বেড়ে গেছে। এর আগে যুক্ত ভূমি সমীক্ষার অনুমতি দেয়নি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার, এবং সেটা না মেলায় পরিকল্পনায় এগোতে পারেনি। এখন বিএসএফ ও পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের যুক্ত টিম ভূমি সমীক্ষা শুরু করে দিয়েছে। ফেন্সিং নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে জমি অধিগ্রহণ নিয়ে কিছু আশঙ্কা তৈরি হয়েছে। এটা ঠিকই, এলাকার বহু পরিবার এবং মাঝারি আকারের হোটেল, লজ পরিচালকরা উচ্ছেদের চিন্তায় রয়েছেন। উচ্ছেদ হতেই হবে, যদিও প্রশাসন তাদের আশ্বস্ত করেছে যে প্রভাবিত মানুষদের নিয়ম মাফিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়া হবে, এবং এই প্রজেক্ট জাতীয় সুরক্ষার জন্য অপরিহার্য বলে তাদের বোঝানো হয়েছে। মানুষ সেটা বুঝেছেন, বুঝতেই হবে, কারণ দেশকে রক্ষা করতে হবে। সুন্দরবনের মতো একটা দুর্গম নদীবেষ্টিত এলাকায় প্রথমবার স্থায়ী বেড়া তৈরির এই পরিকল্পনা শুধু একটি নির্মাণ পরিকল্পনা নয়, বরং ভারতের সীমান্ত সুরক্ষা নীতিতে একটা বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে। আমি এই চ্যানেলে গত 21শে মে একটি এপিসোড করেছিলাম। সেখানে বলি যে শেখ হাসিনা আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আজ যে আলোচনা চতুর্দিকে চলছে, তার শুরুটা তৈরি হয়েছিল আমার সেই খবর দিয়ে। আমার খবরের উৎস শেখ হাসিনা ছিলেন স্বয়ং। দিল্লির পান্ডারা রোডে তার বাসভবনে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতে অবস্থিত তার দলের কয়েকজন প্রাক্তন নেতা মন্ত্রীকে। দীর্ঘ বৈঠক হয়, নেতারা সেখানে একত্রে মধ্যাহ্নভোজ সারেন। সেদিন নেত্রী তার দলীয় সহকর্মীদের স্পষ্টভাবে বলেছিলেন তিনি নভেম্বর নাগাদ অবশ্যই দেশে ফিরছেন। সেই মিটিংয়ে উপস্থিত হাসিনা মন্ত্রিসভার এক প্রাক্তন মন্ত্রী, আমার বিশেষ পরিচিত, আমাকে নিজে জানান সেই বৈঠকের কথা। আমাকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা শারীরিক ও মানসিক সব দিকেই পুরোপুরি সুস্থ, একদমই বিষাদগ্রস্ত নন। তাকে দেখে মনে হচ্ছিল বড় কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি তৈরি। তার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেদিন সবাই দেখেছিলেন, তার কারণটি আমি জেনেছিলাম। কিন্তু আমার সেদিনের এপিসোডে সেই কারণের কথা আমি বলিনি, কেননা পুরো ব্যাপারটা তখনও নিশ্চিত হয়নি, আলোচনা চলছিল। আজ এই এপিসোডে বলবো সে কথা, কারণ আলোচনা সমাপ্ত, সিদ্ধান্ত গৃহীত। এখন সিদ্ধান্ত কিভাবে সেটাকে বাস্তবায়িত করা হবে সেই ব্যাপারটা চলছে এখন। সুতরাং এখন বললে কোনো অসুবিধে নেই। আমার দেওয়া সেই সংবাদের পর এনডিটিভি সংবাদ মাধ্যম হাসিনার সঙ্গে কথা বলে একই খবর দিয়েছেন 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরছেন, এবং তারপর রয়টার্সকেও এই একই কথা তিনি বলেছেন। রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলে দিয়েছেন যে এই ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। আজ হাসিনার ফেরা নিয়ে কেউ সংশয় প্রকাশ করছেন না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে হাসিনার সমর্থক যারা, তারা তো বিশ্বাস করে একটা উত্তেজনার মধ্যে রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে হাসিনা ফিরছে। এমন খবরও আসছে যে হাসিনার ফেরা আটকাতে নিজেদের মতো করে সবাই চেষ্টা শুরু করে দিয়েছে। চেষ্টা করছে বটে, কিন্তু হালে পানি পাচ্ছে না। কেন হালে পানি পাচ্ছে না কেউ? কারণটা আমি জেনেছিলাম সেই 21শে মে তারিখে, যখন আমি আগের এপিসোডটা করি, সেখানে আমি এটা বলিনি এই জন্যেই যে আলোচনা তখন চলছিল, সিদ্ধান্ত পাকা হয়নি। কোন আলোচনা, কোন সিদ্ধান্ত? আলোচনা ভারত ও আমেরিকার মধ্যে। বিষয় শেখ হাসিনার দেশে ফেরা। আমেরিকার সঙ্গে শেখ হাসিনা সরাসরি কথা তখনও বলেননি, কথা হচ্ছিল ভারত আর আমেরিকার মধ্যে। আর যখন যা কথা হচ্ছিল তা নেত্রীকে জানিয়ে দিচ্ছিলেন এবং নেত্রীর বক্তব্য জেনে নিচ্ছিলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। আগেই বলেছি, বিষয় শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন, দেশে কোথায় ও কিভাবে থাকবেন তিনি, এবং আইনি লড়াই কিভাবে করবেন তিনি, সেই ব্লু প্রিন্ট তৈরির কাজ চলছে এখন কেবল অপেক্ষা ঝাঁপিয়ে পড়ার। আর এই খবর রয়টার্স থেকে এনডিটিভি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে আছে এখন। তবে আজকের আলোচনা কেবল ফিরে আসা নিয়ে নয়, আজকের আলোচনার বিষয় এর নেপথ্যে থাকা অদৃশ্য সুতোটি নিয়ে। কেন হঠাৎ ভারত এবং আমেরিকা, যাদের অবস্থান বেশ কিছু ব্যাপারে ভিন্ন মেরুতে থাকে এবং বাংলাদেশ নিয়েও ভিন্ন মেরুতে চলে গিয়েছিল, তারা হাসিনার ব্যাপারে কোন অলিখিত সমঝোতায় পৌঁছেছে? আর সেই সমঝোতার আড়ালে কি বাংলাদেশের সংবিধান ও বিচার ব্যবস্থাকে এক নতুন সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে? আজ আমরা এই বিষয়ে গভীরে যাব। প্রথমে বলি, শেখ হাসিনাকে নিয়ে সত্যি ভারত আমেরিকার মধ্যে কোনো সমঝোতা বার্তা হয়েছে কি না, হয়ে থাকলে কাদের মধ্যে হয়েছে সেই আলোচনা। আমেরিকার পক্ষে ছিলেন ভারতে নিযুক্ত আমেরিকার হাই কমিশনার সার্জিও গর এবং তার একটা টিম। যিনি এই সার্জিও গর আবার রাষ্ট্রদূত ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার স্পেশাল এনভয়। তার আগে যে পদে ছিলেন সেই বিখ্যাত বা কুখ্যাত, যেটাই বলুন না, ডোনাল্ড লু, যিনি শেখ হাসিনার পতনের পেছনে ছিলেন অন্যতম প্রধান কারিগর। সার্জিও গরের আর একটা বড় পরিচয়, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠ। সার্জিও গর ভারতে আসার পর থেকে
দফায় দফায় ভারতের এনএসএ অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পর্যন্ত বৈঠক করে দু দেশের সমস্যার গভীরে গেছেন, সমস্যা দূর করার পথগুলো নিয়ে আলোচনা করেছেন, আমেরিকার পলিসি মেকারদের সঙ্গে সাহায্যকর কথা বলেছেন, ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর খুঁজে নিয়েছেন এবং অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ। তারপর গ্রিন সিগন্যাল গেছে শেখ হাসিনার কাছে। কূটনৈতিক সূত্র থেকে যে খবর পেয়েছি, একটা পর্যায়ে আমেরিকার সঙ্গে আলোচনা এগোতেই পারছিল না একটা বিশেষ কারণে। আমেরিকা বলেছিল ইউনূসের সঙ্গে স্বাক্ষরিত গোপন চুক্তি হাসিনাকে মেনে নিতে হবে। ইউনূসের সঙ্গে আমেরিকার যে গোপন চুক্তি হয়েছিল, হাসিনা গো ধরেছিলেন, মানবেন না, বলেছিলেন পুরো চুক্তির কপি তাকে দিতে হবে, নইলে তিনি কোনো সমঝোতায় আসবেন না, তাই বিদেশে থাকতে হয়, আর যাই হয় হোক। কিন্তু তখন তাকে ভারতের পক্ষ থেকে বোঝানো হয় আপাতত গোপন চুক্তি নিয়ে কোনো রকম কথা কেউ দেবে না, দিতে পারবে না, ওটা তোলা থাক ভবিষ্যতের জন্য, দরকার হলে তখন এই চুক্তি নিয়ে আবার আলোচনা হতে পারে। আর চুক্তি যে একেবারে অজর অমর অক্ষয় হয়ে থাকে এমন তো নয়। আর ট্রাম্পের চলে যাওয়ার সময় তো আবার 4 বছরে ওদের ইলেকশন, তার 2 বছর প্রায় হয়ে গেছে, সুতরাং ট্রাম্পের চলে যাওয়ার সময় এসে যাচ্ছে, এরপর আলোচনা এগিয়ে যায়। এবং বাংলাদেশের বর্তমান সরকারের চীন ঘেঁষা নীতি থেকে বাংলাদেশকে দূরে রাখা, মৌলবাদী ও সন্ত্রাসবাদী শক্তিকে দমন করা ও আঞ্চলিক ভূ রাজনীতির ভারসাম্য রক্ষা করতে আমেরিকা এবং ভারত, দুই শক্তিশালী দেশ, শেখ হাসিনাকে আবার রাজনীতির টেবিলে দেখতে চায় এবং সেই দেখতে চাওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিয়েছে দুই দেশ। ঠিক হয়েছে হাসিনাকে দেশে ফেরানো, তাকে সুরক্ষা দেয়া, আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসন দেয়া, শেখ হাসিনার আইনি চ্যালেঞ্জ যাতে সুবিচার পায়, তার জন্য আমেরিকা ও ভারত যৌথভাবে তাদের দিক থেকে প্রয়োজনীয় কূটনৈতিক চাপ দেবে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীকে। একটু ভেঙে বলতে হয়, শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থার ব্লু প্রিন্ট ভারত ও আমেরিকা আলোচনা করে ঠিক করবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তার থাকার জায়গা কোথায় হবে সেটাও আলোচনায় এসেছে। ঢাকায় নামার পর তাকে কি বন্দি করে জেলখানা বা ক্যান্টনমেন্টের মধ্যে জেলখানা তৈরি করে রেখে দেয়া কোনোটাই নিরাপদ মনে করছে না কেউ, কারণ জেল হত্যার এত রেকর্ড আছে বাংলাদেশে, তাতে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। একই অবস্থা ক্যান্টনমেন্টেও। বাংলাদেশ সেনার মধ্যে বিভিন্ন আদর্শগত গোষ্ঠী আছে, কেউ জামাতপন্থী, কেউ আওয়ামী লীগপন্থী, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী। এরপর শেখ মুজিব, জিয়াউর রহমান দুজনে খুন হয়েছেন সেনা অফিসারদের হাতে। সুতরাং ক্যান্টনমেন্টের মধ্যে নিরাপদ নন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে কথা চলছে জেলখানা বা ক্যান্টনমেন্ট নয়, শেখ হাসিনাকে গৃহবন্দী রাখার। কিন্তু গণভবন তো এখন বাসের অযোগ্য, তাহলে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হবে, আর সেখানে পাহারায় থাকবে বিশেষ বাহিনী। সেই বাহিনীর কম্পোজিশন কিভাবে হবে, কারা সেটা তৈরি করবে, সেটা দেখবে বাংলাদেশ সেনা ও ভারতের কর্তৃপক্ষ যৌথ আলোচনার মাধ্যমে, যার মধ্যে শেখ হাসিনার প্রতিনিধিও থাকবেন, এমন কথা শোনা যাচ্ছে। এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা ঠিক, কিন্তু আইনি বিষয়টা এসবের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। ইতিমধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের বিভিন্ন দিক নিয়ে কাজ শুরু হয়ে গেছে। লন্ডনের ডাউটি স্ট্রিট পুরো ব্যাপারটা দেখছে বলে জানতে পেরেছি। দেশে পৌঁছবার পর সময় নষ্ট না করে আদালতে মামলা করবেন শেখ হাসিনা। প্রথমত তার উপর যে মৃত্যুদণ্ড দিয়েছে আইসিটি, সুপ্রিম কোর্টে তার পুনর্বিচারের আপিল দাখিল হবে। আইসিটির বিচার যে আদৌ ধোপে টিকবে না সেটা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের প্রায় সবার মত। প্রথমত ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল, কেন এই মত দিচ্ছেন তারা? কারণ হচ্ছে প্রথমত ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল ৭১-এর যুদ্ধবন্দীদের বিচারের জন্য, কিন্তু যেভাবে তার টার্মস অফ রেফারেন্স বদল করে ২৪-এর অভ্যুত্থানকে যুক্ত করা হয়েছে, সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ম কানুনের সম্পূর্ণ বিরোধী। দ্বিতীয়ত, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টকে ব্যবহার করে যে সাজাটি দেয়া হয়েছে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে,
সেটা এভিডেন্স হিসেবে গ্রাহ্য হতে পারে না। এই বিষয়ে ওই রিপোর্টেই স্পষ্ট নিষেধ করা আছে, আর ফলে মৃত্যুদণ্ড তাদের বাতিল হতে বাধ্য। একই ব্যাপার অন্যান্য মামলার ক্ষেত্রেও। এবার ইউনূস আমলের মতো বিচার করা যাবে না, কারণ এই বিচারে বিশ্বের নজর থাকবে, বিশেষত আমেরিকা, পশ্চিমা শক্তি এবং ভারত তো আছেই, তাদের নজর থাকবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন মানেই নতুন আইনি যুদ্ধ। তিনি কি কি চ্যালেঞ্জ জানাতে পারেন? প্রথমত, পদত্যাগের বিতর্ক নিয়ে তিনি আদালতে দাবি করবেন যে তিনি কখনো লিখিত পদত্যাগপত্র দেননি, যেটা প্রেসিডেন্ট নিজে স্বীকার করে নিয়েছেন। রাষ্ট্রপতি সংবিধানের 57 ক ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে লিখিত পদত্যাগপত্র না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয় না। এছাড়া তিনি 2024-এর নির্বাচন এবং তার পরবর্তী সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়াকে সংবিধান বিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে চ্যালেঞ্জ করবেন। তিনি মামলা করবেন 24-এর নির্বাচনে গঠিত সংসদ পুনরায় যাতে গঠন করা হয় তার জন্য। তিনি এবছর ফেব্রুয়ারির নির্বাচনকে অসাংবিধানিক বলে সেটাকে ভেঙে দেয়া, সেই নির্বাচনকে অবৈধ বলার দাবিও করবেন। এছাড়া যে পদ্ধতিতে অন্তর্বর্তী সরকার জালিয়াতির মাধ্যমে গঠিত হয়েছে সেটাকে তিনি রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ঘোষণার দাবিতে মামলা করতে পারেন, কারণ সুপ্রিম কোর্টের রেফারেন্স বলে যে ব্যাপারটা বলা হয়েছে সেটার মধ্যেই জালিয়াতি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা উঠেছিল। তিনি অভ্যুত্থানের বৈধতা বনাম সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। এই বিষয়ে মামলায় হাইকোর্ট যে জনগণের আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয়তার তত্ত্ব, ডক্ট্রিন অফ নেসেসিটি ব্যবহার করে বৈধতা দিয়েছে, শেখ হাসিনা সেই ভিত্তিকেই চ্যালেঞ্জ করতে চান। কারণ জনগণের আকাঙ্ক্ষা, সেটার প্রমাণ কিভাবে পাওয়া গেল? দেশের 18 কোটি জনতার মধ্যে 2-1 লক্ষ মানুষ যদি আন্দোলন করে একটা সরকারকে, নির্বাচিত সরকারকে যদি ভেঙে দেয়, তাহলে সেটাকে জনগণের আকাঙ্ক্ষা বলা যায় না। এটা ষড়যন্ত্র এবং অভ্যুত্থানের ষড়যন্ত্র। প্রশ্ন হলো, হাইকোর্ট যে জনগণের আকাঙ্ক্ষার কথা বলছে, আইনি পরিভাষায় কি এর কোনো ভিত্তি আছে? সংবিধানের প্রস্তাবনায়, বাংলাদেশের সংবিধানে জনগণের সার্বভৌমত্বের কথা থাকলেও এটা কোনো নির্দিষ্ট আইনি ধারা নয়, এটা একটি আইনের ধূসর এলাকা। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে। 5 আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, প্রধান বিচারপতির অবস্থান, রাষ্ট্রপতির রেফারেন্স প্রক্রিয়া, যদি অভিযোগ সত্যি হয় যে কোনো বেঞ্চে যথাযথ প্রক্রিয়া মেনে কোনো শুনানি হয়নি, কারণ ওই সময় সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি, প্রধান বিচারপতি তিনি ছিলেন ক্যান্টনমেন্টে ছিলেন, এবং তার সেখানে ক্যান্টনমেন্টে কেন কোথাও এই ধরনের কোনো সেখানে সেদিন কোনো বেঞ্চ বসেনি। সুপ্রিম কোর্টের সেই, তাই যদি হয়, প্রমাণ হয়, তাহলে সুপ্রিম কোর্টের সেই রেফারেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টের রেফারেন্স জানি যে চিঠি দিয়েছিল, সেই চিঠিরও কোনো কপি পাওয়া যাচ্ছে না। সুতরাং পুরো ব্যাপারটা একটা জালিয়াতি। এটা আইনি দিক থেকে একটু নরম করে বললে, আইনি দিক থেকে এটাকে প্রসিডিউরাল ল্যাপস বা প্রক্রিয়াগত ত্রুটিও যদি বলা হয়, যদি জালিয়াতি নাও বলা হয়, তাহলে পুরো অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়ায় চ্যালেঞ্জের মুখে পড়বে। যদি কোনো আদালত এই জালিয়াতির অভিযোগ আমলে নেয়, অর্থাৎ বলে এটা জালিয়াতি হয়েছে, তবে বাংলাদেশের বিচার ব্যবস্থা এক অভূতপূর্ব সংকটের সৃষ্টি হবে, প্রশাসনিক সংকট সেই সঙ্গে। এখন প্রশ্ন, যদি শেখ হাসিনা সত্যি আদালতে গিয়ে এই সমস্ত দাবিগুলো তোলেন, তবে রাষ্ট্র বা সমাজ কি করবে? যদি আদালত তার দাবি মেনে নিয়ে সংসদ ফিরিয়ে আনার রায় দেয়, 2024-এর সংসদ, তবে তা কি দেশ জুড়ে চরম বিশৃঙ্খলার জন্ম দেবে না? নাকি একটি নতুন নির্বাচনের পথ প্রশস্ত হবে? অন্যদিকে আদালত যদি প্রথাগত আইনের দোহাই দিয়ে তার আবেদন খারিজ করে দেয়, তবে শেখ হাসিনার সমর্থক গোষ্ঠীরাও, তারাও দেশে রাজনৈতিক ভাবে একটা গোলমালের সৃষ্টি হতেই পারে। এখানেই এসে পড়ে আন্তর্জাতিক সমীকরণের প্রশ্ন। ভারত ও আমেরিকার প্রভাব শুধু হাসিনার নিরাপত্তার গ্যারান্টিতে সীমাবদ্ধ নয়, তারা দেশে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, দেশে যাতে একটা আইনি শাসন ব্যবস্থা থাকে, সেটাও তাদের দেখার কথা। সুতরাং প্রস্তাব দেয়া হচ্ছে, নাকি তারেক রহমানকে ইতিমধ্যে প্রস্তাব দেয়া হয়েছে যে এসব আইনি বিতর্কে দেশ এক চরম অরাজকতার মধ্যে পড়তে পারে, সেটা যাতে না হয়
তার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর একটা কুলিং পিরিয়ড, শান্ত পিরিয়ড, শান্তি দিয়ে আন্তর্জাতিক নজরদারিতে নতুন করে ভোটের ব্যবস্থা হবে। শেখ হাসিনার কাছেও এই প্রস্তাব দেয়া হয়েছে, তারেক রহমানের কাছেও গেছে এই প্রস্তাব। যদি দুজনেই রাজি হয়ে যান তাহলে বছর খানেকের মধ্যে নতুন করে নির্বাচন হবে বাংলাদেশে, এবং তখন দেখা যাবে পরিস্থিতি কোথায় যায়, কে ক্ষমতায় আসে। উপসংহারে এটাই বলা যায়, শেখ হাসিনার ফেরা, দেশে ফেরা শুধু একজন ব্যক্তির ফেরা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি নিয়ে এক বিরাট পরীক্ষার সময়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই সাংবাদিক চ্যালেঞ্জ কি আদৌ টিকবে, নাকি ইতিহাসের চাকা অন্য কোনো দিকে ঘুরবে? কমেন্টে আপনাদের মতামত জানান, লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।